নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় আবার আপনাদের সঙ্গে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। মনের কথা যে চ্যানেলটার নাম, ভাববেন না যে আমি মন কি বাতের বাংলা করেছি। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত যেগুলো এখানে থাকে। কারো ভালো লাগতে পারে, কারোর ভালো না থাকতে পারে, কারোর এটাকে কোনো একটা রাজনৈতিক কথা মনে হতে পারে। আমি আমার নিজের যেটুকু জ্ঞান বুদ্ধি সেই অনুযায়ী আমার যে কথাগুলো মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করাটা কি বলবো প্রয়োজন বলতে পারেন, মনে তাগিদ বলতে পারেন, বা ধরুন বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছি এরকম ভেবে বলে থাকি। বন্ধুদের সঙ্গে যে জিনিসগুলো শেয়ার করতে হয়, যে জিনিসগুলো করতে ইচ্ছা করে এবং যে জিনিসগুলো হয়তো আমি আশপাশ থেকে পাচ্ছি না, মানে আমি যে সমস্ত মানুষের কথাবার্তা দুবেলা শুনছি, বিভিন্ন 24 ঘন্টার যে নিউজ মিডিয়া আছে বা যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা যে সোশ্যাল মিডিয়া আছে বা নিউজ পেপারে, যেখানে যে কথাগুলো শুনতে পাচ্ছি না, জানতে পারছি না, বলতে পারছি না, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, যেগুলো একদমই মনের কথা। এবং সেইখান থেকে এই চ্যানেলটা কি বলবো তৈরি করা বলুন, যাই বলুন। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রিপশন করবেন, অন্য মানুষকে শেয়ার করবেন, খারাপ লাগলে সমালোচনা করবেন, ভালো লাগলেও সমালোচনা করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দিতে। আমি দিয়েও থাকি। আমার যারা নিয়মিত শ্রোতা তারা জানেন, এবং তাদের সাথে তাদের কথা শুনে তাদের বিভিন্ন মতামত পেয়ে আমি সমৃদ্ধ হই। কিছু কথা আজকে খুব বলতে ইচ্ছা করছে। আজকে 31শে মার্চ, এই বছরটা মানে ফাইন্যান্সিয়াল ইয়ার যদি ধরি, এই বছরের আজকে 30শে মার্চ, কালকে খুশির ঈদও বলতে পারেন, আর এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনও বলতে পারেন। কালকে সোমবার, আজকে রবিবার। তো আজকে আমি প্রথমেই আমার মুসলমান ভাইদের ঈদের শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভালো করে আপনাদের উৎসব পালন করুন। আমাদেরও সেই উৎসবে একটু আধটু বিরিয়ানি টিরিয়ানি, একটু সিমুই টুমুই খাওয়াবেন। ভারী সুন্দর রান্না করেন আপনারা, হ্যাঁ, ভারী ভালো লাগে। এবং বলতেও কত অসুবিধে নেই। আমার মিসেস বা আমার মাও খুব একটা রাখবেন না এটার জন্য। মানে রান্নার কোয়ালিটি কি বলবো, আমার বাড়িতে ধারে কাছেও যায় না। যেরকম মানে বিরিয়ানি বা যেরকম সিমুইয়ের পায়েস এই দিনটার আশেপাশে আমার খাওয়ার সৌভাগ্য হয়। আমার মা আমার বউ কেউ কোনোদিন এত ভালো করে উঠতে পারেনি। তো আমি বরাবরই খেতে ভালোবাসি। এখন সুগারের রুগী বলে একটু বুঝে সুঝে চলি, কিন্তু তাও এক আধ দিন হয়ে যায় আর কি করা যাবে বলুন। এতে হয়তো অনেকে রাগ করবেন, ডাক্তারবাবু হয়ে আপনি এসব কথা বলছেন। কি করব, ডাক্তারবাবু হলেও মানুষ তো, আর মানুষের থেকেও বড় কথা বাঙালি তো। বাঙালির মতো খাদ্যরসিক কেউ হয় বলুন তো? তাও তো বিভিন্ন কারণে অনেক সময় খেতে আজকাল আর ইচ্ছে করে না। আজকাল জানেন তো, মানে বয়স হচ্ছে বলেই বোধহয়, ওই কবি সুমনের একটা গান আছে না, বয়স হচ্ছে বলেই বোধহয় মাঝে মাঝে একলা লাগে। তো জানি না, বয়স হচ্ছে বলেই বোধহয় মাঝে মাঝে এখন এমন কিছু কথা, এমন কিছু জিনিসপত্র মাথায় আসে যেগুলো এর আগে কখনো মাথায় আসতো না। এই যে ধরুন ওই গানটা, মানে কবি সুমনের আরেকটা গান, কেউ যদি বেশি খাও খাবার হিসাব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। আজকাল মাঝে মাঝে আবার এটাও মনে হয়, জানেন তো, এই যে এত গান্ডে পিন্ডে খাচ্ছি এত উৎসবে, অনেক লোক তো সত্যি খেতে পায় না আমাদের দেশে, এখনো খেতে পায় না। যতই আমরা বড় বড় কথা বলি না কেন, আমাদের এত পভার্টি ইত্যাদি প্রভৃতি নিয়ে এত বক্তৃতা দিই না কেন, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যেটা নিয়মিত করে থাকেন, এখনো আমাদের দেশে বহু মানুষ ভালো করে খায় না, বহু পশু পাখি ভালো করে খায় না। আমি তো আমার চোখের সামনে, আমি পাড়াতে আমার বিভিন্ন রকমের বিভিন্ন পশু পাখিদের দেখতে পাই যারা সত্যিই ভালো করে খেতে পায় না। মানে একটু খাবার দিলে তাদের যে খাওয়া, যেভাবে তারা খায়, সেটা সত্যি মানে মনে হয় যে কি কষ্টে আছে তারা দিনের পর দিন। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, আমি যদিও ব্যক্তিগতভাবে ভগবান মানি না, কিন্তু সবাই যেন রোজ দুমুঠো খেতে পায়, খেতে পড়তে বেসিক যে নিডসটা, সেটা যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। সেই সুমেরু কুমেরুর মতো কঠিন দুর্গম এলাকাতেই বা যে থাকে, বা যে চরম গরমের মধ্যে থাকে, পাহাড়ের ওপরই থাকে বা সমুদ্রের তলার কাছেই থাকে, সবাই যেন দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচে। কারণ দেখুন, জীবন তো একটাই, যতটা হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় আর কি। কে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। কবে যে হঠাৎ করে, এই যে ধরুন
এই বার্মাতে যে হঠাৎ করে বলা নেই কওয়া নেই একটা অত বড় বিল্ডিং ভেঙে পড়ে গেল, কত মানুষ মারা গেল। এরা কি তার আগেও কোনো রকম আইডিয়া তারা করেছিল যে তাদের এক্ষুনি মৃত্যু নেমে আসবে? ভাবা যায় বলুন তো? এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্যোগ অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে। কিছু জিনিস না হয় মানুষ জানে, যেমন কেউ ক্যান্সার আক্রান্ত হলে বা কোনো হার্টের অসুখ হলে বা ব্রেনের স্ট্রোক হলে সে বা তার পরিবারবর্গ জানেন যে সে হয়তো আর বেশি দিন তার সঙ্গে নেই। কিন্তু এই যে সাডেন ঘটে যাওয়া জিনিসগুলো, যেমন ধরুন আমাদের অভয়ার কথা, অভয়ার মা বোধহয় রাত 11টার সময়ও অভয়ার সঙ্গে কথা বলেছিল 9th অগাস্টের 2024 ওই দিনটায়। তখনও সে বলেছিল বন্ধুদের সঙ্গে আমি খেতে যাচ্ছি। তখনও কি অভয়ার মা জানতো বা অভয়া নিজে জানতো যে এটাই তার হয়তো জীবনের শেষ খাওয়া হয়ে গেল, বা মেয়েকে জীবিত কোনোদিন আর দেখা যাবে না? অদ্ভুত ব্যাপার না? এবং এটা অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু এটা কিন্তু ওই যেটা মায়ানমারে হয়েছে বা যেটা আমাদের এখানে কখনো রোডে হয়, রাস্তায় হয়, কখনো একটা গোটা ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও একটা বাড়ি ভেঙে পড়ছে হয়, সেরকম অ্যাক্সিডেন্ট কিন্তু নয়। এটা কিন্তু একটা প্ল্যান্ড, পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্র মদতপুষ্ট একটা হত্যা। এবার এই জায়গায় শুক্রবারে আমরা জানতে পারলাম, মানে এখনো পর্যন্ত সিবিআই এর মতামত অনুযায়ী হত্যাকারী একজনই। এটাতে হয়তো অনেকে অবাক হয়েছে, অনেকে ভেবেছে বোধহয় শেষ। আমি কিন্তু এটাতে অবাক হইনি, কারণ সিবিআই যতক্ষণ না আর বাকি মানুষ বা একাধিক মানুষের বিরুদ্ধে কোনো ঠিকঠাক এভিডেন্স পাবে, তার আগে পর্যন্ত সিবিআই কখনোই বলতে পারবে না যে এর মধ্যে একাধিক মানুষ বা এটা গণহত্যা হতে পারে। গণহত্যার ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? যে কটা জায়গা থেকে যে স্পেসিমেন পাওয়া গেছিল তার যে ডিএনএ অ্যানালিসিস করা হয়েছিল, সেই ডিএনএ কন্টামিনেটেড ডিএনএ বলা হয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা বলেছে যেটা কন্টামিনেটেড ডিএনএ। এবার কন্টামিনেটেড কেন বলেছে? তার পক্ষে যেটা লোয়ার কোর্ট যে জাজ যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে ট্রেতে নাকি পোস্টমর্টেম হয়েছিল সেই ট্রেটা নাকি স্টেরিলাইজ ছিল না। স্টেরিলাইজ ছিল না মানেটা কি, আগে ওই ট্রেতে হয়তো আরো এক বা একাধিক মানুষের পোস্টমর্টেম হয়েছে, তাদের শরীরের ডিএনএ এর অংশ সেখানে থেকে গিয়েছিল। এবার এখানে প্রশ্ন হচ্ছে, সেই যে তার আগের যে বডিগুলোকে পোস্টমর্টেম ওই পার্টিকুলার ট্রেতে হয়েছিল, সেই বডিগুলোর ডিএনএ নিয়ে কি পরীক্ষা করা হয়েছে, নাকি সেগুলো অলরেডি পুড়িয়ে ফেলা হয়েছে বা তাদের ডিএনএ স্যাম্পল অ্যাভেলেবেল নেই? কারণ সত্যি কথা বলতে কি, পোস্টমর্টেম যে কি ভয়ঙ্কর ভাবে হয় আমরা স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি। আমাদের এমনও হয়েছে যে মর্গ থেকে ফিরে এসে প্রথম কয়েকদিন হয়তো খেতেই পারিনি ভালো করে। এবং আমি আমার ঈশ্বরের কাছে এবং আমার পরিবারের সবার কাছে আমি করজোড়ে সেই সময় প্রার্থনা করেছিলাম যখন স্টুডেন্ট ছিলাম, যেন কারুর অপঘাতে মৃত্যু না হয়। কারণ যেভাবে লাশ কাটা হয় সেটা নিজের একটা মানুষের হচ্ছে ভাবলে না মনে হয় যে তার চেয়ে বরং মানে জোর করে পুলিশের এগেনস্টে গিয়ে লাশটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিই বা অন্যভাবে সেটাকে নষ্ট করে দিই। কারণ যেভাবে হয় বিশ্বাস করবেন না, মানে কতটা নির্মম ভাবে হয়। এবং যারা করেন তাদেরও দোষ দেওয়া যায় না, কারণ তারা যদি ইমোশনালি করতেন না, তারাও হয়তো দিনের পর দিন বাড়িতে খাওয়া পড়া করতে পারতেন না। একটা মারা গেছে একটা বাচ্চা হতে পারে, একটা ছোট বাচ্চা হতে পারে, একজনের ছেলে মেয়ে, বাবা মা, দাদু দিদিমা, একদম নিজের কাছের মানুষ, হ্যাঁ, তার শরীরটা ব্যবচ্ছেদ করে দেখা হচ্ছে কি কারণে মারা গেছে। এটা কতটা মেন্টাল ট্রমা কারোর মধ্যে হতে পারে না, মানে যারা করে তারা ছাড়া কেউ জেনে উঠতে পারবে না। বিশ্বাস করুন, এই যে যারা এই কাজে যুক্ত তারা হয়তো মদ্যপান করেন, কিন্তু বিশ্বাস করুন যদি তারা মদ্যপান না করতেন, যদি তারা হুঁশে থেকে মানে ইমোশনালি ব্যাপারটা করতেন, আমার মনে হয় পেরে উঠতেন না। এই যে যেমন ধরুন শ্মশানে যারা মরা পোড়ায়, মানে ওই দেহটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার যে কাজটা করে, এই কাজটা কেউ যদি খুব সেন্সে থাকে, সারাক্ষণ ভাবে এটা যে চলে গেল, কারো এক খুব কাছের একটা মানুষ চলে গেল যাকে সে আর জীবনে কোনোদিন দেখতে পাবে না, এটা যদি দুবেলা ভাবতে থাকে, রিপার্কেশন হতে থাকে, সে কোনোদিন এই কাজটা করতে পারবে না। যেমন যে কসাই যে নিয়মিত মাছ, মুরগি, খাসি, গরু যারা কাটছে, তারা যদি ভাবে যে আমি একটা প্রাণকে এইভাবে মেরে ফেললাম, একটু আগে সে জীবিত ছিল,
তারপর ছটপট করতে করতে আমার চোখের সামনে মরে গেল, আমি তাকে মারলাম, আমি সেদিক থেকে খুনি, এটা যদি কেউ ভাবতে আরম্ভ করে সে জীবনে কোনোদিন এটা করে উঠতে পারবে না। কিন্তু এখানে প্রশ্নটা এদের নয়, এরা তো প্রয়োজনে বাধ্য হয়ে করছে। কিন্তু যে মানুষগুলো নির্মমভাবে অভয়াকে পরিকল্পিতভাবে হত্যা করলো, একটা ইয়াং ডাক্তারের যার কাছ থেকে একটা সমাজের অনেক কিছু পাওয়ার ছিল, তাকে হত্যা করলো, তাদের কেন শাস্তি হবে না? কেন একজন সে নেপালে রয়েছে দিনের পর দিন, সে এখন নেপালে আছে না পৃথিবীর অন্য রাজ্যে দেশে চলে গেছে, সেটারও কোনো এভিডেন্স কেন নেই, বা থাকলেও আমরা কেন জানতে পারছি না, বা তাদেরকে কেন এত দিনেও নিয়ে আসা গেল না, বা নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা গেল না, বা জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা অনুভব করা হলো না? এই জায়গাটাতে একটা প্রশ্ন থাকছে। যে কোনো বাচ্চা ছেলে পর্যন্ত বোঝে যে যত বিলম্ব হবে তত এভিডেন্স নষ্ট হবে এবং তত মডিফাই হতে থাকবে, তত বিচার দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এত আননেসেসারি ডিলে কেন? রাজ্য সরকার পার পেয়ে বেরিয়ে যাচ্ছেন। আমরা 4 দিন মাত্র সুযোগ পেয়েছিলাম এবং তার মধ্যে আমরা যাকে ধরেছি তাকেই এখনো পর্যন্ত দোষী বলা গেছে, আর কাউকে বলা যায়নি। কিন্তু যেটা রাজ্য সরকার ওই সময় সুযোগ পেয়েছিল সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং, এবং সেই এভিডেন্স ট্যাম্পারিং যারা করেছে এটা বুঝতে হবে তারা হচ্ছে ডাক্তার হিসেবে সর্বোচ্চ, ফরেন্সিক এক্সপার্ট সেখানে প্রেজেন্ট ছিল, এবং তার সাথে ফরেন্সিক ছাড়া অন্যান্য বিভিন্ন স্ট্রিমের ডাক্তাররা প্রেজেন্ট ছিল, যাদের এভিডেন্স পাওয়া গেছে। ওই পার্টিকুলার এরিয়াতে ডাক্তারদের ছবি পর্যন্ত রয়েছে, যারা ওখানে প্রেজেন্ট ছিল অল আর এক্সপার্টস। শুধু তাই নয়, একটা বিরাট লেভেলের পুলিশ প্রশাসন সেখানে প্রেজেন্ট ছিল। তাহলে পুলিশ প্রশাসন এবং ডাক্তাররা মিলে যে এভিডেন্স ট্যাম্পার করেছে সেই এভিডেন্স কি পাওয়া চারটিখানি কথা, যার জন্য বারবার সব জায়গায় কন্টামিনেটেড এভিডেন্স আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা তদন্ত যত ডিলে হবে তত তো আরো তার এভিডেন্স নষ্ট হবে। তদুপরি 14ই আগস্টের ইনসিডেন্ট, যেটা এখনো পর্যন্ত সিবিআই এর হাতে নয়, অফিসিয়ালি রাজ্য সরকারের হাতে আছে, এবং রাজ্য সরকার সেটা নিয়ে কতটা তদন্ত করেছে, কতজনকে ধরেছে, কতজনকে ছেড়েছে, কোনো এভিডেন্স নেই সেখানে। একজনকে ধরা হয়েছিল, সেই বামপন্থী কর্মী ছিলেন, তার একটা ভাইরাল হয়েছিল অডিও ক্লিপিং, সেই অডিও ক্লিপিং এর সত্যতা আজও আমরা জানতে পারলাম না। তিনি জামিনে মুক্ত হয়ে গেছেন। আমার এই ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স, সেখানে অনেকে ইনডিরেক্টলি বলার চেষ্টা করেছে আমি বামপন্থী। বিশ্বাস করুন, আমি বাম ডাম কিছু বুঝি না। আমি আমার জীবনে 34টা বছর, প্রথম 34টা বছর, আমি 1980 সালে জন্মেছি। আমার জীবনের প্রথম একদম যাকে বলে জন্ম থেকে আরম্ভ করে যখন আমি চাকরি জয়েন করছি সেই পিরিয়ড অবধি, ইনক্লুডিং আমার মেডিকেল পাস, হেনা তেনা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সমস্ত কিছু বামফ্রন্ট জমানায় হয়েছে। এবং বিশ্বাস করুন, আমি রাজ্য ছেড়ে চলে গেছিলাম, দিল্লিতে চলে গেছিলাম এ রাজ্যের কিছু হবে না ভেবে। পাল্টেছে সরকার, তারপর ফিরে এসেছি। সরকার পাল্টানোর পর 2012 ফিরে এসেছি, 2011 সরকার পাল্টানোর পর। আর আমি নাকি একজন বামপন্থী, যাকে ঠিক আছে, বাম ডান আমার কাছে কিছু না। বাম ডান আমার কাছে হাতের মতো, ডান হাত বাঁ হাত। যখনই আপনি সেলফি তুলবেন দেখবেন আপনার ডান হাতটা বাঁ হাত হয়ে গেছে, বাঁ হাতটা ডান হাত হয়ে গেছে। সব সময় এটা পাল্টাতে থাকে। মূল কথা হচ্ছে আদর্শ, মূল কথা হচ্ছে নীতি, মূল কথা হচ্ছে আমি কতটা জনগণের সাথে আছি তার উপর। সেই নিরিখে দেখলে আজকে কেউ সাথে নেই, বামও নেই, ডানও নেই, সবাই রয়েছে ধর্মের সাথে। সবাই চাইছে ধর্ম দিয়ে নিজের বৈতরণী পার করতে। সেখানে ডেভেলপমেন্টের কোনো ভ্যালু নেই। কেউ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে না, কেউ মানুষের সার্বিক উন্নয়ন চায় না। অথচ সার্বিক উন্নয়নের জন্য তাদের বুক ফেটে যায়। তারা এতটাই, কিছুদিনের মধ্যেই দেখবেন লোকে এতটাই মানুষের জন্য কাজ করতে চাইবে যে মানুষের জন্য কাজ করার জন্য তারা পার্টি বদল করতে থাকবে, এক পার্টি থেকে আরেক পার্টি চলে যাবে। কি না, আমি জনগণের সেবা করার সুযোগ পাচ্ছি না, আমাকে সুযোগ দিচ্ছে না। কেউ লাঠি খেলা শুরু করবে, কেউ রামনবমী, কেউ হনুমান জয়ন্তীর দিকে চলে যাবে, কেউ আবার চলে যাবে একদম বিদেশে গিয়ে লেকচার দেওয়ার জন্য। অদ্ভুত ব্যাপার। এই সেদিনকে যেটা হলো সেটা বিশ্বাস করুন, একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার ভাবনার অতীত। কয়েকটা জায়গায় আমার অদ্ভুত খটকা লেগেছে। 1 নম্বর, যে কলেজটির কথা বলেছে সেই কলেজটি আমি ধরে নিচ্ছি
মানে আমি বিশ্বাস করুন ডিটেলে জানি না, যা কিছু জানি সব মিডিয়া থেকে শুনে জানি, সেটি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা অংশ ডেফিনেটলি। মানে আমি যদি আজকে রাজা মনিন্দ্র কলেজে বা শৈলেন্দ্রনাথ কলেজে গিয়ে বক্তৃতা দিয়ে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেই বক্তৃতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, আমি যদি আজকে কাণ্ডপসরা প্রাথমিক বিদ্যালয়ে বক্তৃতা দিই, তাহলে সেটা আমি মিদনাপুরেই বক্তৃতা দেব। সে বিষয়ে ঠিক আছে, সে বিষয়ে কোনো অসুবিধা নেই, কারণ ওই পার্টিকুলার কলেজটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারেই রয়েছে যতদূর আমি জানি। কিন্তু সেখানে অডিয়েন্স কি? একজন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সেখানে বক্তৃতা দিতে এসছে, সেটা ওই অতগুলো মাত্র অতগুলো মানে অডিয়েন্স, হাতে গোনা অডিয়েন্স ছিল তো, যাটুকু ছবিতে দেখা গেল দুদিক থেকেই। মানে অডিয়েন্সের দিক থেকে যে ক্যামেরাগুলো তুলেছে, যেখানে যে বিক্ষোভগুলো দেখা গেছে, সেখানে তো মাথা দেখে মনে হচ্ছে 200 জনও নেই। একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতটা দূর প্রায় 10-12 জন সভাসদ নিয়ে উড়ে গেলেন একটা বক্তৃতা দিতে তার 5 দিন আগে। এতটা প্রিপারেশন তিনি করলেন যে 5 দিন আগে থাকতে তাকে সেখানে গিয়ে পৌঁছতে হলো বক্তব্য রাখার জন্য। সেই বক্তব্য রাখার জন্য উনি পৌঁছে মাত্র অতগুলো মানুষের সামনে বক্তৃতা দিলেন। হ্যাঁ মানছি, হয়তো ওটা টেলিকাস্ট হয়ে সারা পৃথিবীর লোক দেখছে। সেখানে উনি কবে মানে মার খেয়ে হাত পা মাথা ভেঙে গেছিল, সেইটা ছবি নিয়ে যেতে হলো। উনি কি জানতেন ওনার উপর এরকম একটা অ্যাটাক হতে পারে? তাহলে বলতে হবে উনি প্রচন্ড বড় জ্যোতিষী, এবং ওনার কাছ থেকে শুনেই আমাদের 26-এর ইলেকশনটাকে করে নেওয়া উচিত, এবং ওনাকেই জিজ্ঞেস করা উচিত যে অভয়ার হত্যাকারী কে। কারণ আমার মনে হয় ওনার থেকে ভালো কেউ জানবে না। এমনিও উনি স্বাস্থ্যর সর্বোচ্চ জায়গায় রয়েছেন, শিক্ষার এই পুলিশেরও সর্বোচ্চ জায়গায় রয়েছেন, সুতরাং এমনি ওনার থেকে বেশি এই ব্যাপারটা কেউ জানবে না। আমার মনে হয় ওনার সাথে কথা বলেই এগুলো মীমাংসা করা উচিত, কারণ উনি এমনিতেও জ্যোতিষী হিসেবে যথেষ্ট উঁচু জায়গায় রয়েছেন। বা যদি আমি অন্যভাবে বলি, পলিটিক্যাল প্রেডিকশন যেরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা যদি ওনার থাকে, তাহলে বলতে হবে উনি এমন একটা জায়গায়, যে জায়গায় আজ পর্যন্ত কোনো পলিটিশিয়ান পৌঁছাতে পারেনি, যে উনি জানবেন যে এইরকম একটা জিনিস আমার উপর হতে পারে আমি লেকচার দেওয়ার সময়। যার জন্য আমি বহুদিনের একটা পুরনো ছবিকে, যেখানে আমি ইনজিওর্ড হয়েছিলাম, মার খেয়েছিলাম, সেইটাকে আমি সুন্দর করে প্ল্যাকার্ডের মতো বানিয়ে নিয়ে যাব, যাতে আমি ধরলে অনেক দূর থেকে লোকে দেখতে পায়। শুধু এই পয়েন্টটা ভেবেই আমার অদ্ভুত লেগেছে যে মানুষটি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী, মানে তাকে আমরা যথেষ্ট কম চিনি, কম জানি এবং কম শ্রদ্ধা করে বলতে হয়। মানে উনি বিরাট নমস্য একটা মানুষ। নাহলে এত দিন আগে থাকতে, মানে ধরুন প্রায় 5-6 দিন আগে উনি গেছেন, এতদিন আগে থাকতে উনি জেনে গেলেন যে এই ছবিটা আমাকে দেখাতে হতে পারে, সেটাকে বড় করে বাঁধিয়ে নিয়ে গেলেন। বা যদি এরকমও হয় 2 দিন আগেও জেনেছেন, তো সেটাও তো চারটিখানি কথা নয়। আর এই মানুষটাকে আজ এখনো পর্যন্ত কেন্দ্রীয় রাজ্য কোনো গোয়েন্দা সংস্থায় একবারও জিজ্ঞেস করলো না যে অভয়ার হত্যাকারী কে, আপনি দয়া করে একটু বলে দিন। কে থেকে বড় কথা, আপনি কেন বলে দিন। কে তো আমরা সকাল জেনেই গেছি, উনি তো জানিয়েই দিয়েছেন কে হত্যাকারী। তিনি তো আপনার ডিপার্টমেন্ট মানে পুলিশ প্রশাসনেরই একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। সেটার জন্য দায় আপনি কখনোই নেননি, কখনোই নেবেন না। ইভেন কমিশনারের নামে যে অ্যালটমেন্ট হয় সেই বাইক উনি চড়ে বেড়াতেন, সেটারও কেউ দায়িত্ব নিল না। কোনো দায় নেই কারোর, কোনো পুলিশ প্রশাসনের কারোর দায় নেই যে ও কেন পুলিশ ব্যারাকে থাকতো, কেন পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো, কেন তাকে ওই দিনকে আরজি করে ওই বিল্ডিং এ ঘুরে বেড়াতে হয়েছে বা তাকে বেড়াতে দেখা গেছে, সেইটার কোনো খবর কোথাও পাওয়া গেল না। পুলিশ প্রশাসনের ব্যর্থতা যদি হয়, তাহলে তার নৈতিক দায়িত্ব কার? এই যে চারিদিকে এত মানে রাজ্য সরকারের কর্মীদের উপর, বা বলা যায় রাজ্যের যারা প্রশাসনিক লোকজন ভোটে জিতে এসছেন, এই যে পুরো পিতা, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, যাদের উপর হামলা হচ্ছে, অনেকে খুন হয়ে যাচ্ছেন, গান পয়েন্টে এসে বন্দুক মানে একদম মাথায় ঠেকিয়ে গুলি করে চলে যাচ্ছে, এবং যারা বেঁচে রয়েছেন তারা বলছেন যে আমাদের উপর থ্রেট আছে, আমরা নিশ্চিন্ত নই, কে করেছেন জানি, কারা করেছে জানি, এতটা পর্যন্ত বলছেন। এবং সেইটার দায়িত্ব যিনি পুলিশের সর্বোচ্চ জায়গায় রয়েছেন তিনি নেবেন না, তাহলে কে নেবেন? আমি যদি আমার বিরোধী পক্ষ হই তাহলে কি করে কি হবে? আর আমি এই সময়ে কেন এতগুলো টাকা, সরকারের টাকা খরচ করে, এটা কিন্তু আমাদের কেন্দ্রীয়
মানে যিনি সর্বোচ্চ রয়েছেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য, উনি প্রচুর এদিক ওদিক মানে যখন তখন বেড়াতে চলে যেতেন এক সময়। ইদানিং এই বছরে একটু কমই গেছেন ফর্চুনেটলি, আর কোভিডের সময় কম গেছেন, যে কোনো কারণেই হোক, কিন্তু আদারওয়াইজ উনিও প্রচুর ঘুরে বেড়াতেন। ওনার এখন তো বোধহয় প্রাইভেট জেটও হয়ে গেছে, খুব একটা অত্যাধুনিক প্রচন্ড কস্টলি একটি জেট নাকি তৈরি হয়েছে। যাই হোক, এইগুলো যে আমাদের টাকায় হচ্ছে এটার হিসেব কখনো কেউ দেওয়া হবে না, কিন্তু ওখানে গিয়ে ক্রাউড ফান্ডিং কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললেন। আচ্ছা, কোন ফান্ডিং এ উনি গেলেন ওখানে? বিদেশে উনি কোন ফান্ডিং এ গেলেন সেটার হিসেব কি কেউ দেবে? এই যে ধরুন এত মুখ্যমন্ত্রী যোজনা নয়, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল আর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে কোভিডের সময় অতগুলো টাকা এলো, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে ডোনেট করেছিল, সেই টাকাগুলোর কোনো হিসেব এখনো পর্যন্ত পাওয়া গেছে কি? আমার জানা নেই। আরটিএ হয়েছে কিনা আমার তাও জানা নেই। ইলেকট্রাল বন্ডের যেটা বেরিয়েছে সে তো দেখে লোকের চক্ষু চড়ক কাজ হয়ে যাবে। হ্যাঁ, তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেন আমরা ডাক্তাররা নাকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর ওষুধের কোম্পানির পয়সা এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর ইলেকট্রাল বন্ডের যে অ্যামাউন্ট দেখলাম তাতে তো পৃথিবী ট্যুর হয়ে যাবে ডাক্তারদের অন্তত 10 বার এক একজনের, যে পরিমাণ টাকা ছিল, যে পরিমাণ টাকা এই মেডিকেল কোম্পানিগুলো সরকারকে মানে সরকারি যে দল রয়েছে, কেন্দ্র সরকারি দল বা রাজ্য সরকারি দল, তাদেরকে সোকল ইলেকট্রাল বন্ডে উৎকোচ দিয়েছেই বলা যায়। তার জায়গায় তো আমরা শিশু। হ্যাঁ, মানছি আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো এরকম কিছু করে থাকতে পারেন, তো তাদেরকে গ্রেপ্তার করা হোক ধরে। ঠিক একইভাবে এগুলোও করা হোক, যে মানুষের টাকা, মানুষের ট্যাক্স দেওয়ার টাকা, যে সংখ্যাটা আবার খুব কম, শোনা যায় মাত্র 10 to 20% মানুষ নাকি ট্যাক্স দেয়, বাকিরা নাকি তাদের সেই পয়সায় তারা নাকি এই ফ্যাসিলিটি গুলো পায়। এত যে শ্রী চলছে বা এত যে মানে আয়ুষ্মান ভারত, এই ভারত কন্যা, বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্র সরকারের যোজনা, এগুলো নাকি চলছে এই এত কম সংখ্যক মানুষের ট্যাক্সের পয়সায়। আজকে ইকোনমির দিক থেকে ইন্ডিয়া হয়তো অনেক এগিয়ে গেছে, কিন্তু ইকোনমিক ডিস্ট্রিবিউশন নেই। সেই দিক থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আই ডিফার, সেটাকে আমি খুব একটা ডিসএগ্রি করি না। হ্যাঁ, যেটা ডিসএগ্রি করি সেটা হচ্ছে উনি ওখানে গিয়ে ব্রিটিশ মানে রিপোর্টারদের সামনে, ব্রিটিশ জার্নালিস্টদের সামনে এটা করা ঠিক হয়নি। যেরকম ঠিক হয়নি ওনাকে ওইখানে বক্তৃতার মাঝখানে এইভাবে হেনস্থা করা। তবে হ্যাঁ, ওনার উত্তর একদম ঠিক ছিল না। ওনার উত্তর অত্যন্ত প্রিম্যাচিওর উত্তর ছিল, বা বলা যায় উনি এই সুযোগটা দিয়েছিলেন অপোনেন্টকে, বা জানি না যারা ওখানে মানে করেছিল, বিক্ষোভ করেছিল, তাদের সাথে কোনো আতাত ছিল কিনা। না হলে এই যে একটা প্ল্যাকার্ড, ওই ছবি দেয়া প্ল্যাকার্ড উনি কেন ক্যারি করে নিয়ে গেলেন, এইটা নিয়ে প্রচুর প্রশ্ন ভেতরে ভেতরে ঘুরপাক খেতে পারে। হয়তো যে 6 জনকে বের করে দেয়া হলো তারা আদপে একদম তৈরি করে শিখিয়ে পড়িয়ে দেয়া মানুষ ছিল। হয়তো যেরকম ছবিটা বড় করা হয়েছে ওরকম প্ল্যাকার্ডটাও বানিয়ে দেওয়া হয়েছিল তাদের হাতে, এবং বলা হয়েছিল তোমরা এই প্রশ্ন করবে, যার উত্তরে উনি এই উত্তরগুলো দেবেন। এবার তাদেরকে একটা বামপন্থী সংগঠন বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে এখানকার বামপন্থী সংগঠনের উপর কথাগুলো বলে দেওয়া হচ্ছে। যেরকম আজকে কেন্দ্রীয় সরকারের যারা আমাদের রাজ্যের বিরোধী পক্ষ, তারা একটা বড় সুযোগ পেয়ে গেছে এটা বলার জন্য যে উনি দেশদ্রোহী, কারণ উনি দেশের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন না। আরেকটা জিনিস হতে পারে যে উনি প্রমাণ করতে চাইলেন যে উনি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেই, কিন্তু আমরা তো সেটা মানব না। আমরা তো অভয়ার ক্ষেত্রে অন্তত প্রতি পদে পদে দেখতে পাচ্ছি কিভাবে কেন্দ্র এবং রাজ্য নিজেরা হ্যান্ড টু হ্যান্ড করে ইভেন সুপ্রিম কোর্টের জাজমেন্টকে পর্যন্ত মডিফিকেশন হচ্ছে। জানি না হাইকোর্টের জাজমেন্টকে হবে কিনা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ম্যানিপুলেটেড হচ্ছে। যারা বলছেন অত্যন্ত স্পর্শকাতর, সেই স্পর্শকাতর জিনিস এখনো পর্যন্ত কোথাও এলো না, স্পর্শ হলো না, কাতরও হলো না। টানা 14 দিন ধরে এই যে আমাদের আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জেরা হলো, সেই জেরাতে তিনি কি বললেন, সেই কোনো ঘটনা বা কোনো কিছু আমি জানি না আদালতে পেশ করা হয়েছে কিনা। ভিডিও অডিওগ্রাফি এখনো জানা গেল না যে সিসিটিভি ফুটেজগুলো আরজি করে কিভাবে ট্যাম্পার্ড হলো, যে ওই বর্তমান যে অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে সিসিটিভি ফুটেজে দেখাই গেল না। অদ্ভুত লাগে না আপনাদের? আমার ভয়ঙ্কর অদ্ভুত লাগে। এবং এটুকুই মাঝে মাঝে মনে হয় যে আমাদের
হাতে কিচ্ছু নেই। আমরা ভাবি আমাদের কাছে ভোট আছে, আমরা গণতন্ত্রে বাস করি, কিন্তু আমাদের হাতে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। পুরোটাই রাষ্ট্রযন্ত্র। আমাদের চালালে আমরা চলবো, আমাদের খাওয়ালে আমরা খাবো, আমাদের ঘুমোতে দিলে আমরা ঘুমোতে দেবো, আমাদের বাঁচিয়ে রাখলে আমরা বেঁচে থাকবো। আমাদের যদি বাঁচিয়ে না রাখে আমরা বোধহয় বেঁচেও থাকবো না। কালকে হঠাৎ করে কিছু করে দিতেই পারে যখন তখন, কারণ তাদের হাতে ক্ষমতা আছে। যেরকম তারা অভয়াকে সরিয়ে দিল, সেরকম আর 5টা মানুষকে সরিয়ে রাখা কোনো ব্যাপারই না। কারণ পুলিশ প্রশাসন হাতে, স্বাস্থ্য হাতে, শিক্ষা হাতে, সবকিছু আমার হাতে। আমি সেটা যেরকম ভাবে প্রয়োগ করবো সেরকম ভাবে হবে। জানি না, মানে মানুষ হয়ে জন্মানোটাও কখনো কখনো ভুল হয় মনে হয়। তারপর মনে হয় এই যে প্রাণীগুলোকে দেখি নির্বিচারে হত্যা হচ্ছে, তার চেয়ে মনে হয় ঠিক আছে মানুষ হয়েছি বলে হয়তো একটু কম নির্বিচারে হত্যা হবে আমার, এটা ভেবে একটা আশ্বস্ত লাগে। যাই হোক, এই কথাগুলো শেয়ার করার জন্যই বেসিক্যালি ভিডিও করা। বিশ্বাস করুন আমার কোনো মানে রাজনৈতিক মতামত হয়তো আছে বা ছিল বা থাকবে, কিন্তু আমি চোখ দুটো খোলা রেখে আমি দলগুলোকে দেখি। এবং এই যে ব্যাপারটা হচ্ছে এখন 26-এ কে আমি বা কি আমি বা কাকে ভোট দেবো আমি, আমার একটা পরিষ্কার হিসেব, যেটা আমি আগেও বলেছি, যে বেড়াল যদি নর্দমায় পড়ে নর্দমাটা আটকে দেয়, তাহলে আগে বেড়ালটাকে বের করতে হবে, তারপর নর্দমা পরিষ্কার করার দরকার। আগে বেড়ালটা বেরিয়ে আসুক, আগে ওটাকে বের করো। ওটা পচে গেছে, ওটাকে বের করো, বের করে ওর যা করার করো। একটা প্রাণীকে আমি অপমান করছি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু এর থেকে ভালো করে বোঝানো যাবে না। হ্যাঁ, বের করো, বের করে ওর যা সৎকার করার করো, তারপর নর্দমা পরিষ্কার করো। এইটুকু ব্যাপার আমি বুঝেছি। আপনারা আমার কথা থেকে কিছু বুঝলেন কিনা জানি না, যদি বোঝেন ভালো, আমার মনে হয় বুঝবেন, কারণ আমার ভিডিও যারা শোনেন তাদের অন্তত এটুকু বোঝার ক্ষমতা আছে আমার বলে মনে হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মনে কি চলছে পারলে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমরা যদি নিজেদের মধ্যে কথা বলতে বলতে একটুখানি নিজেরা সমৃদ্ধ হই, আমার মনে হয় এটাও আমাদের কাছে একটা অক্সিজেনের মতো, এবং এটাও আমাদের এই পোড়া রাজ্যে পড়ে থেকে না থেকে চলে যাওয়ার বিরুদ্ধে একটা রসদ দেবে। বারবার মনে হয় যে রাজ্য ছেড়ে চলে যাব কোথাও একটা, অন্য কোথাও। তারপর ভাবি যে ওখানে যাই করি না কেন, ওখানে বাঙালি আনাটা পাবো না খুঁজে। সবকিছু পেতে পারি আমি, টাকা পয়সা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো শান্তির জীবন সব পেতে পারি, কিন্তু এই বাংলা ছেড়ে চলে গেলে না, মানে বাঙালি আনাটা আর পাবো না কোথাও। যেটা বাংলাতেও অলরেডি ইন ক্রাইসিস। ভালো করে ভেবে দেখলে দেখবেন বাঙালি আনাও এখন যথেষ্ট যাকে বলে কি বলবো, মানে খতরার মধ্যে আছে আর কি, মানে ইনডেঞ্জার, যাকে বলে ডেঞ্জার স্পেসিসের মধ্যে পড়ে আর কি বাঙালি আনাটাও। তাও যেটুকু আছে, যেটুকু অভয়ারণ্য হয়ে আছে, সেটা বোধহয় এই বাংলাতেই আছে। তো এখান থেকে সেই জন্য চলে যেতেও আর ইচ্ছে করে না। যত বয়স বাড়ছে তত সেই জিনিসটা আরো কমে যাচ্ছে ইচ্ছেটা। হয়তো যে সময় ওই ব্রাহ্মণ সরকারের কিছু হবে না বুঝে দিল্লি চলে গিয়েছিলাম, সেই সময়টাও বাড়ি পেরিয়ে এসছি। হ্যাঁ, উল্টে একটা সরকার পরিবর্তন হলো, একজন মানুষকে প্রচন্ড শ্রদ্ধা করতাম এবং ভাবতাম যে তিনি বোধহয় শক্ত হাতে ধরলে সব সমস্যার সমাধান হবে। তার প্রচেষ্টায় ফিরে এসেছিলাম। সে ব্যক্তিগত দুঃখ তো রয়েছে, যে এসে দেখলাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবং সময়ের কালেও যদি আমিও কিছুটা ভবিষ্যৎ দ্রষ্টা হই, আমি এটাও দেখতে পাই যে সময়ের সাথে সাথে যেরকম ব্রাহ্মণ সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর একটা ছবিও কারোর বাড়িতে লাগানো নেই, প্রত্যেকের বাড়িতে কংগ্রেসের যে প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ছবি হয়তো পাবেন, কিন্তু তার ছবি যেমন কোথাও পাবেন না, কারণ ওনার কুকীর্তির জন্য উনি যতটা প্রসিদ্ধ ছিলেন সেটার জন্য কেউ ওনাকে মনে রাখবে না। হতে পারে উনি 15-20 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছেন, তেমনি বর্তমানে যিনি আছেন কালের এমন অমোঘ নিদান, আমার মনে হয় না ওনাকেও কেউ বাড়িতে সাজিয়ে রাখবে বেশি দিন, মানে পার্টিকুলার দলের যারা লোক তাদের কয়েকজন ছাড়া। যাই হোক, ভালো থাকবেন। এভাবেই মাঝে মাঝে আলোচনা করব। আশা করি আগামী দিনে আমরা সত্যি কিছু পজিটিভ দেখতে পাবো এবং অভয়ার বিচার থেকে আমরা সরে আসব না। যতদিন
ন্যায়ের সঠিক বিচার হবে, এই জায়গা থেকে সরে আসতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।